ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে গত 22 তারিখ যে জেহাদি হামলা ঘটেছে, ইসলামী জেহাদিরা যেভাবে জাত ধর্ম দেখে দেখে একেবারে জানে শেষ করেছে 26 জন পর্যটককে, জানেন এই যে ঘটনা অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে এই যে একটা টানাপোড়েন, একটা উত্তেজনার সম্পর্কের তৈরি হয়েছে, তাতে বাংলাদেশ নাকি আসল জয়ী, ঢাকা নাকি আসল জয়ী, খুব বড় প্ল্যান নাকি বাংলাদেশে বসে তৈরি হয়েছে। সাংঘাতিক প্ল্যান বাংলাদেশের। ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয় তাহলে আসল জয়ী হবে ঢাকা। কেন এই কথা বলছি জানেন? কারণ বাংলাদেশের ভেতর থেকে এমন বেশ কিছু তথ্য, এমন বেশ কিছু লিঙ্ক বেরিয়ে আসছে যেখান থেকে এই কথাগুলো উঠছে। আমরা সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো যে ভারত বাংলাদেশ এই সম্পর্কের টানাপোড়েন, ভারতের পেহেলগামে যে 26 জন পর্যটককে একেবারে ধর্ম দেখে জেনে বুঝে জানে শেষ করার ঘটনায় বাংলাদেশের একটা প্ল্যান রয়েছে, একটা যোগ রয়েছে। কি সেই যোগ জানাবেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি যেটা আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে ভারত পাকিস্তানের এই সম্পর্কের মধ্যে বাংলাদেশ কিভাবে ঢুকে গেল, বাংলাদেশ কিভাবে তার প্ল্যানটা বানিয়ে ফেললো? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু গত প্রায় কয়েক মাস ধরে যখন এই আলোচনাগুলো চলছিল, আপনার তো মনে থাকার কথা ইন্দিরাজি, যে আমরা বাংলাদেশ সাইটটাতে বিশেষ করে একটা শব্দ যে আমি বারবার ব্যবহার করেছি, প্রক্সি ওয়ার, আপনার তো এটা মনে আছে। আমি বারবারই বলেছি যে 5ই অগাস্টের যে ঘটনাটা, এই ঘটনাটা ওয়েস্টার্ন বা যারা এর পেছনের মূল খেলোয়াড় তাদের একটা বড় প্রয়োজন ছিল। কারণ বিশেষ করে আরাকান অঞ্চলটাতে, ভারতের 7 সিস্টার্স, এই জায়গাগুলোতে বা এই জায়গাগুলোকে অস্থিতিশীল করবার জন্য এখানকার সবচেয়ে যে বড় একটা জোন বাংলাদেশ, যেটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে সেফেস্ট জোন হবে, বিশেষ করে জর্জ সরোস বা এই দেশেও তাদের যে জঙ্গিগুলো আছে তাদের জন্য, সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই জায়গা থেকে না সরানো পর্যন্ত আপনি আসলে কিছু করতে পারছেন না। তো যখনই তিনি এখান থেকে সরে গেলেন, আপনি সাথে সাথে লক্ষ্য করেছেন কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে পাকিস্তানি তৎপরতা। আমি এই প্রোগ্রামে একাধিকবার বলেছি যে সিলেটে কিভাবে তাদের কমান্ডো ট্রেনিং বেইসে আইএসআই এর একটা অফিস করা হয়েছে, সেনাবাহিনী সেটাতে মদত দিয়েছে। আমি অনেকবার এই কথাটা বলেছি এবং আমি অথেন্টিক সূত্রেই আমি কথাগুলো বলেছি। এখন ধরেন যারা গোয়েন্দা সংস্থার মধ্যে আছে তারা তো ধরেন মানে স্বাভাবিকভাবেই যারা ধরেন মুক্তিকামী, স্বাধীনতাকামী যারা মানুষজন আছে প্রকাশ্যে, তারা তো কিছু বলতে পারছে না। তখন তারা যেটা করে, আমাদেরকে আশ্রয় করে, আমাদেরকে এসে বলে এবং আমাদেরকে নথিপত্র সহ অনেক তথ্যগুলো দেয়। সেই জায়গা থেকে আমি জানি যে আইএসআই এর সাথে দফায় দফায় বাংলাদেশের যে অনেক অনেক বিশেষ করে ফয়জুর রহমান, যাকে নিয়ে বেশ আলোচনা আমরা করেছিলাম, তার নেতৃত্বে, তারপরে আপনার সম্ভবত তার ব্রিগেডিয়ার বা লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, এদের নেতৃত্বে আইএসআই একটা বড় ধরনের সুযোগ এই অঞ্চলে পেয়েছে। তো আইএসআই যখন তৎপরতা করছে, সেই তৎপরতার 3টা জোন আমরা নিশ্চিত করেছি। একটা হচ্ছে সিলেটে, একটা হচ্ছে আপনার রংপুরে, আরেকটা হচ্ছে আপনার কক্সবাজারের দিকে, ওই অঞ্চলটাতে ভারতীয় সীমান্ত ঘেঁষে। আপনি মনে করতে পারবেন যে বাংলাদেশের যে বিমান ঘাঁটিতে মাঝখানে একটা হামলা হয়েছে, আপনার কিছু মনে আছে যে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে বিমান ঘাঁটিতে, কক্সবাজারের বিমান ঘাঁটিতে যে হামলার ঘটনা ঘটেছিল, হামলার ঘটনা ঘটেছে। সো এইসব ব্যাপারে তখন আমার বেশ কিছু সোর্স, তাদের সাথে আমার কথা হয়েছে এবং তারা যেটা বলছিলেন যে ওরা যেটা করতে চায়, মানে পাকিস্তানি পরিকল্পনাটার জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সাইডে 7 সিস্টার্স এর ব্যাপারটাতে তারা এক ধরনের প্রেসারে রাখতে চায়, যেখানে চায়নার যোগ ছিল, পাকিস্তানি মদত তো আছে। পাকিস্তান আসলে বরাবরই কাজ করেছে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। হ্যাঁ, ছাগলের 3 নাম্বার বাচ্চাটা কিরকম, যে ছাগলের 3 নাম্বার বাচ্চাটা অল দা টাইম যেটা করে আশেপাশে ঘুরতে থাকে, মূল চক্রের বাইরে, তার সুযোগ থাকে খুব সামান্য এবং সুযোগটা পেলেই সে ফাঁক গলে ঢুকে যায়। তো বাংলাদেশের এই ভূমিটাকে আসলে পাকিস্তান এইভাবে ব্যবহার করতে চেয়েছে বড় খেলোয়াড়দের আশেপাশে থেকে। তারা যেমন স্নাইপার সাপ্লাই দিয়েছে, এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে। যখন বেলুচিস্তানের নাগরিক, আপনি জানেন যে একটা দীর্ঘ সময় ধরে ইরানের বেলুচরা, পাকিস্তানের বেলুচরা, তারা এক ধরনের স্বাধীনতা চেয়েছে, আলাদা একটা রাষ্ট্র চেয়েছে।
যখন সেখানকার স্বাধীনতাকামী মানুষরা সেখানে বড় ধরনের আন্দোলন শুরু করলো, পাকিস্তানিরা তখন বলা শুরু করলো যে এইখানে ভারতের যোগ আছে এবং বাংলাদেশের যে ঘটনাগুলো ভারতকে ঘিরে হচ্ছে সেইটার প্রতিশোধ হিসেবেই ভারত বেলুচদেরকে সাহায্য করছে। আপনি কিন্তু কানেকশনটা বোঝার চেষ্টা করবেন। ঠিক, বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে বেলুচরা যেই ওইখানে স্বাধীনতাকামী, তারা জানেন যে তাদের একটা বিশাল আন্দোলন হয়েছে, ওই আন্দোলনের ভারত জড়িত আছে এই কথাটা তারা বারবার বলছিল তখন তাদের পক্ষ থেকে, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, এদের জেনারেল আসিফ মুনির তার বক্তব্যে আমরা দেখেছি, তাদের বিভিন্ন টিভি চ্যানেলের বিশ্লেষণগুলোতে আমরা দেখেছি। এবং সেই সময় আকারে ইঙ্গিতে তখন আমরা যেটা দেখতে পেয়েছি যে লস্করি তৈবার যে আবু মুসা আছে, এই লোকটি নানান সময় নানান রকমের বক্তব্য দেওয়া শুরু করেছে, ভারতকে আমরা সব দিক থেকে ঘিরে ফেলবো, এই করবো সেই করবো, নানান রকমের ব্যাপার। এমনকি হামলার আগেও, একদিন আগেও, 3 দিন আগে আসিম মুনির বলেছে যে হিন্দুরা কত খারাপ, মুসলমানরা কত ভালো, এই ধরনের একটা বক্তব্য দিয়েছে একটা সেনাবাহিনীর প্রধান। আপনি ভাবা যায় যে এই ধরনের বক্তব্য তখন প্রদান করা হয়েছিল। আচ্ছা, এখন যেই জায়গাটা এসেছে যে বাংলাদেশের প্রসঙ্গটা যেই কারণে এসেছে যে আপনি জানেন যে বাংলাদেশের লস্করে তৈয়বার একটা বড় ধরনের অপারেটিভ আছে, একটা বড় ধরনের তাদের একটা সংযোগ সেখানে আছে। এই জায়গার একটা প্রধান হচ্ছে হারুন ইজাহার। বাংলাদেশের এই দখলদার বাহিনীর যে আইন উপদেষ্টা আছে আপনার আসিফ নজরুল, এই অবৈধ পদ বাগিয়ে বসে আছে, এই লোকটির সাথে এর আগেও একটু বলে নেই আসলে, তাহলে একটু ছন্নছাড়া হয়ে যাবে। 5ই অগাস্টের যখন এই হামলাটা বাংলাদেশে হয়, জঙ্গি হামলাটা হয়, আচ্ছা, তখন আমাদের ইনিশিয়াল স্টেজে প্রথম হামলা হয়েছে কারাগারে। নরসিংদী কারাগার থেকে 800 জঙ্গিকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, 800 জঙ্গিকে। এখন আপনার মাথাতে প্রশ্ন আসতে পারে না যে জঙ্গিদেরকে কেন ছাড়িয়ে নেওয়া হয়েছে? এরপরে আনসার আল ইসলাম ফিল হিন্দাল সারকিয়া, এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলাদেশের আরেকটা ভার্সন। এরা যেটা করেছে তাদের সব কর্মীদেরকে জামিন দিয়েছে, অথচ তাদেরকে অস্ত্র হাতে আমরা ট্রেনিং করতে দেখেছি কুকি চিনদের সাথে। এই 27 জনকে জামিন দিয়েছে। এই যে জঙ্গিদেরকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া, জামিন দেওয়া, এইটার পুরো কাজটা করেছে আসিফ নজরুল। আচ্ছা আচ্ছা, এটা আপনি মাথায় রাখবেন। মানে আসিফ নজরুল আগে থেকেই এই জঙ্গি দলের সঙ্গে একটা যোগসাজশ তৈরি করে রেখেছিল তাদের সাথে। এই 5ই অগাস্টের যে হামলাটা হয়েছে, এই হামলার প্ল্যানের একটা অংশই ছিল এমন যে কারাগার থেকে জঙ্গিগুলোকে বের করতে হবে, কারণ তাদের হাতে অস্ত্রটা তুলে দিয়ে মানে এই হামলাটা ওদের মধ্য দিয়ে করতে হবে। ধরা যাক একটা আন্দোলন হলো, ধরা যাক আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, আমি